সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সহসভানেত্রী পাপিয়া দত্ত মহোদয়া এবং দুইজন সম্পাদক শ্রী রতন ঘোষ এবং তাপস মজুমদার মহোদয় এবং যারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু অনেকক্ষণ দীর্ঘ পথ অতিক্রান্ত করে আপনারা এই সভাস্থলে উপস্থিত হয়েছেন, কাজেই বেশি বক্তব্য রাখার প্রয়োজনীয়তা নেই। আমি ছোট্ট করে আপনাদের সামনে আমার বক্তব্য তুলে ধরব। বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে আমাদের ভারতবর্ষের সংবিধান গত 26 নভেম্বর 2024 তারিখে 75 বছর পূর্তি হয়েছে। এই সংবিধান আমাদের প্রত্যেকটা নাগরিকের কাছে ধর্মগ্রন্থের সমান। এই সংবিধান আমাদের কাছে সার্বভৌমত্বের, যারা ভারতবাসী হিসাবে আমাদের স্বাভিমান, আমাদের কাছে সংবিধান এটাই ভারতবর্ষের ঐতিহ্যবাহী সংবিধান। এই সংবিধানকে আমরা বিগত কয়েক দশক ধরে, আমরা যে সময় ভারতবর্ষের মানুষ 75তম এই সংবিধান দিবস আমরা উদযাপন করছি, আর ঠিক সেই যারা এই দেশকে অধিকাংশ সময় আমাদের ভারতবর্ষকে শাসন করেছে, তারা বারবার এই সংবিধানকে অপমান করা, এই সংবিধানের রচয়িতা বাবা সাহেব আম্বেদকরকে অপমান করা, এইভাবে আমাদের ভারতবর্ষের সংবিধানকে বারবার তারা অপমান করেছে। আর ইদানিং আমরা দেখছি সেই তথাকথিত যারা ভারতবর্ষকে অধিকাংশ সময় ধরে শাসন ক্ষমতায় ছিল এবং তাদের যে সহযোগী যে কংগ্রেস এবং কমিউনিস্ট, তারা এখন দেখছি বর্তমানে এই সংবিধানকে মাথায় নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করছেন, কনভেনশন করছেন, র্যালি করছেন। আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই যে তাদের সেটা অধিকার আছে কিনা, তাদের অধিকার রয়েছে কিনা। বারবার সংবিধানকে অপমান করা হয়েছে, আর আজকে সেই কংগ্রেস এবং কমিউনিস্টরা এই সংবিধানকে নিয়ে তারা মাথায় নিয়ে নাচছেন এবং বিভিন্ন কনভেনশন করছেন। লজ্জা থাকা দরকার। তারই অঙ্গ হিসাবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে যে না, আমরাও আমাদের এই সংবিধানের মর্যাদা, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, এই সংবিধানকে রক্ষা করার জন্য, এই সংবিধানে যে সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলি, মৌলিক অধিকারগুলি রয়েছে, জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে মানুষের কাছে এই সংবিধান সম্পর্কে তাদের তথ্য তুলে ধরা এবং সেই প্রচার প্রসার করা। এবং বিগত দিনে এই সংবিধানকে বারবার আক্রমণ করা হয়েছে, তার জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা এইরকম র্যালি সংগঠিত করছি। আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আজকে সমস্ত 10টি জেলাতেই আমাদের এই সংবিধান গৌরব যাত্রার আমরা আয়োজন করেছি। বন্ধুগণ, আমরা জানি বাবা সাহেব আম্বেদকর, এই যে আমাদের সংবিধান, আমাদের যে ভারতবর্ষের প্রতীক, আমাদের যে সংবিধান, আমাদের যে ধর্মগ্রন্থ হিসেবে আমরা জানি যে আমাদের কৃষ্টি সংস্কৃতির সমস্ত ধারক এবং বাহক আমাদের এই সংবিধান গ্রন্থে সেই সময় রামায়ণের ছবি, মহাভারতের ছবি, বিভিন্ন দেব দেবী এবং আমাদের যারা বিভিন্নভাবে আমাদের ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করার জন্য যে ছবি সেখানে প্রকাশিত হয়েছিল, যে সংবিধানে আমরা যদি অরিজিনাল সংবিধানটা দেখতে পাই সেখানে তার ছবিগুলি নিদর্শন আমরা পাওয়া যায়, কারণ সেখানে ভারতের কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরা হয়েছিল। আর জওহরলাল নেহরুর নেতৃত্বের সরকার সেই সময় ওই সংবিধান থেকে সংবিধানকে সংশোধনের মাধ্যমে তারা ওই সময় এই সংবিধানের যে চিত্র প্রদর্শিত ছিল সেইগুলি মুছে ফেলে দেওয়া হয়েছে। সেইভাবে বিভিন্নভাবে
আমাদের এই সংবিধানকে অপমান করা হয়েছে। বিভিন্ন আমরা সবাই জানি ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য বিভিন্নভাবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন নেতারা সেই সময় জলাঞ্জলি, সেই সময় বলিদান হয়েছিল। আর সেই জওহরলাল নেহেরু ভারতবর্ষকে ভাগ করা, যে কাশ্মীর ভারতবর্ষের অভিন্ন অঙ্গ, এই কাশ্মীরকে আলাদা করতে হবে, 370 ধারা সেখানে প্রবর্তন করা হয়েছিল। সেই সময় তৎকালীন আমাদের সংবিধান রচয়িতা ভীমরাও আম্বেদকর বারবার সেখানে বাধা দান করেছিলেন, কিন্তু জওহরলাল নেহেরু কর্ণপাত করেনি। সেখানে 370 ধারা প্রবর্তন করে সেখানে সেই সময় কাশ্মীরকে ভারতবর্ষের বাইরে এবং ভারতবর্ষকে ভাগ করার প্রয়াস সেই সময় জওহরলাল নেহেরু করেছিলেন। একমাত্র ভারতবর্ষের সেই সময় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের নেতা সেই সময় রুখে দাঁড়িয়ে এই 370 ধারার বিরোধিতা করে ওনাকে বলিদান হতে হয়েছিল। স্বাধীন ভারতের প্রথম শহীদ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই ভারতে 370 ধারার ভারতের অখণ্ডতাকে লড়াই করার জন্য বলিদান হয়েছিল। আর আমরা ধন্যবাদ জানাই আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার সেই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য কাশ্মীরকে 370 ধারা বিলুপ্তি করে প্রমাণ করেছিল যে আমাদের সংবিধানের প্রকৃত যদি সম্মান করে থাকে আমাদের নেতা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমরা সবাই জানি যে 1975 সালে ইন্দিরা গান্ধী এই ভারতবর্ষের বুকে ইমার্জেন্সি ঘোষণা করেছিলেন। আমরা সবাই জানি যে ভারতবর্ষের মানুষ শুধু পরিবারতন্ত্র এই ভারতবর্ষকে যদি বিনষ্ট করার মূলে যদি হয়ে থাকে এই পরিবারতন্ত্র, এই পরিবার যারা ভারতবর্ষের গান্ধী নাম দিয়ে গান্ধী শব্দটা ব্যবহার করে এখনো ভারতবর্ষের মানুষকে বোকা ভেবে রাজনীতি করার প্রয়াস করছেন। সেই ইন্দিরা গান্ধী 1971-এ 71 সালে যখন রায়বেরেলি থেকে জয়লাভ নির্বাচনে দাঁড়িয়েছিল সেই সময় জয়লাভ করেছিল, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী জয়নারায়ণ হাইকোর্টে রিট পিটিশন, এলাহাবাদে রিট পিটিশন করে দীর্ঘ শুনানির পর 1975 সালে 12ই জুন এলাহাবাদ হাইকোর্ট রায় ঘোষণা করেন যে ইন্দিরা গান্ধীর নির্বাচনে অনিয়ম ছিল, তাই ইন্দিরা গান্ধীর এই নির্বাচনকে অবৈধ হিসাবে ঘোষণা করেছিল। আর সেই নেত্রী পদত্যাগ করার কথা ছিল কিন্তু পদত্যাগ করেনি। অদ্ভুত বিষয়, এই এলাহাবাদ হাইকোর্টের রায়কে ইন্দিরা গান্ধী তৎকাল সেই সময় উনি চ্যালেঞ্জ ঘোষণা করে সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন। আর সুপ্রিম কোর্ট তখন রায় দিয়েছিল যে উনার সংসদ পদ থাকবে, কিন্তু সংসদে ভোট দানের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। কিন্তু ইন্দিরা গান্ধীর তো স্বপ্ন পূরণ হবে না, তাই কি করলেন? অবৈধভাবে 1975-এ নিশা আইন প্রয়োগ করে ভারতবর্ষের সমস্ত যারা এই ভারতবর্ষের মানুষের জন্য কাজ করে সেই সব নেতাদেরকে জেলে পুরে দিলেন। সংবাদপত্রের যারা স্বাধীনতা ছিল সেটাকে খর্ব করা হয়েছে, বহু নামদামি সাংবাদিককে গ্রেপ্তার বরণ করতে হয়েছিল। এইভাবে আমাদের এই ভারতবর্ষের সংবিধানকে বারবার আক্রমণ করা হয়েছিল। আজকে বাবা সাহেব আম্বেদকর দুইবার উনি লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। এই কংগ্রেসীরা বাবা সাহেব আম্বেদকরকে নির্বাচনে হারিয়েছেন। কেন হারিয়েছেন? না, বাবা সাহেব আম্বেদকরকে সংসদে প্রবেশ করতে দেওয়া হবে না। বাবা সাহেব অপমানে নির্বাচনে সংসদে প্রবেশ করা উনি অপমান বোধ করেছিলেন, সংসদে প্রবেশ করা বন্ধ করে দিয়েছিলেন। আর আজকে এই কংগ্রেসীরা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে সেখানে উনারা নাচানাচি করছেন, বলছেন আমরা আম্বেদকরকে আমরা অপমান সহ্য করতে পারি না। লজ্জা থাকা উচিত। আসুক
আমরা তো এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, প্রকাশ্যে মানুষের সামনে রাখছি। আসুক কংগ্রেসের কোন নেতা, আমরা ওপেন চ্যালেঞ্জ করছি যে বারবার আক্রমণ করেছেন, এই আক্রমণের জবাব মানুষের সামনে রাখতে হবে। আমরা ওপেন চ্যালেঞ্জ এখান থেকে রাখছি, কংগ্রেসী নেতা কেউ আসুক এখানে, যে কিসের ভিত্তিতে আপনারা এই সংবিধান রচয়িতা ভীমরাও আম্বেদকরকে নিয়ে আপনারা নাচানাচি করছেন? সাহস নেই বন্ধুগণ। তৎসঙ্গে এই কমিউনিস্ট নেতারা, আজকে কমিউনিস্ট নেতারাও দেখছি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কনভেনশন করছেন বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে, মিছিল করছেন। আরে কিসের? ভাওতাবাজির একটা সীমা আছে। আপনারা কমিউনিস্ট করেন, আপনাদের আদর্শ, আপনাদের নীতি সারা ভারতবর্ষের মানুষ জানে। আপনাদের সংবিধান, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, আপনাদের সংবিধান রয়েছে, সংবিধান, আর নিজেদের পার্টির প্রত্যেক পার্টির সংবিধান রয়েছেন। আপনাদের সংবিধানে কি রয়েছেন? আপনাদের উদ্দেশ্য কি? সংবিধানকে পরিবর্তন করা। এটা আমার কথা নয়, আমার কাছে রেকর্ড রয়েছে আপনাদের সংবিধানে। আপনাদের উদ্দেশ্য কি? আপনারা চাইছেন সোশ্যালিজম, কমিউনিজম সমস্ত স্টেটে সেটি এস্টাবলিশ করা, এবং সমস্ত কিছু বাদ দিয়ে আপনারা ডিক্টেটরশিপ চালু করতে চান। আর সংবিধান নিয়ে আপনারা বড় বড় কথা বলেন, লজ্জা থাকা উচিত। এই ভীমরাও আম্বেদকরকে নিয়ে, বাবা সাহেবকে নিয়ে আপনারা কনভেনশন করছেন, আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী গিয়ে বক্তব্য রাখছেন। আমি জিজ্ঞেস করতে চাই এই মানিক সরকারকে, আর কত ভাওতাবাজি করবেন? আর কত ভাওতাবাজি করবেন? আপনাদের নেতা, কমিউনিস্টের নেতা সেই ভীমরাও আম্বেদকর, উনি 1952 সনে মুম্বাইয়ে, সেন্ট্রাল মুম্বাইয়ে উনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন। আর সেই সময় কমিউনিস্টের নেতা শ্রীপদ অমৃত ডাঙ্গে উনি বলেছেন যে ভীমরাও আম্বেদকরকে নির্বাচনে জেতানো যাবে না, উনাকে আপনারা ভোট দেবেন না, প্রয়োজনে ব্যালট পেপার ছিঁড়ে ফেলে দিন, তবু ভীমরাও আম্বেদকরকে আপনারা ভোট দেবেন না। আর আজকে ওই সিপিএম এর নেতা মানিক সরকার কনভেনশনে গিয়ে বক্তব্য রাখছে, বুকা বানাচ্ছেন ত্রিপুরা রাজ্যের মানুষকে। লজ্জা থাকা উচিত। বারবার ভীমরাও আম্বেদকরকে আপনারা অপমান করেছেন, আর এই কংগ্রেসের দোসর হয়ে আপনারা এখন সাধু সাধার চেষ্টা করছেন। কই হিম্মত তো হয়নি ভীমরাও আম্বেদকরকে ভারতরত্ন দেওয়ার, তো হিম্মত হয়নি। 1990 সালে সেই ভারতরত্ন দেওয়া হয়েছিল শুধু ভারতীয় জনতা পার্টি, সেই সময় অটল বিহারী বাজপেয়ীজির আবেদনে। সেই সময় ভারতবর্ষের সরকার সেই সময় ভীমরাও আম্বেদকরকে 1990 সনে সেই ভারতরত্ন দিয়ে সেখানে ভূষিত করা হয়েছে। মোদীজির নেতৃত্বে সরকার সিদ্ধান্ত নিয়েছে আমাদের ভীমরাও আম্বেদকরের যে পঞ্চস্থান রয়েছে সেখানে তীর্থস্থান, উনার জন্মভূমি, কর্মভূমি, তীর্থভূমি, সমস্ত এই যে 5টা ভূমি রয়েছে, সেখানে মোদীজি সিদ্ধান্ত নিয়েছে এই বাবা সাহেব আম্বেদকরকে ভোলা যাবে না, উনার অপমানকে সহ্য করা যাবে না। তাই এই 5টি স্থলকে উনি তীর্থস্থানে পরিণত করেছেন। এটা ভারতীয় জনতা পার্টি সরকার। আমরা সংবিধানকে মান্যতা দেই, আর এই সংবিধান রচয়িতা ভীমরাও আম্বেদকরকে আমরা সম্মান দিতে জানি। তাই আজকে আমরা সমস্ত ভারতবর্ষের এই সংবিধান গৌরব দিবস আমরা অভিযান আমরা করছি। বন্ধুগণ, আমার আলোচনা প্রথমেই বলেছিলাম, বেশি দীর্ঘায়িত করব না, কারণ অনেকক্ষণ ধরে আপনারা এই মিছিলে আমাদের মিছিলে অংশগ্রহণ করেছেন। তার জন্য আমি সদর শহর জেলার সমস্ত সদস্যা, সমস্ত মণ্ডলের যারা এখানে প্রতিনিধিরা এসছেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আমাদের এই রাজ্যের সরকার মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে, চাহে রাজ্যের গরিব হোক, কৃষক হোক, শ্রমিক হোক, মহিলা হোক, যুবক হোক, সরকারি কর্মচারী হোক, প্রত্যেকের জন্য কিছু না কিছু পরিকল্পনার মাধ্যমে আমাদের রাজ্যের সরকার মানুষের জন্য যে কাজ করা, মানুষের জন্য যে সংরক্ষিত কাজ, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে ভারতবর্ষের সমস্ত জায়গায় আজকে ত্রিপুরা রাজ্যের এই ডাবল ইঞ্জিনের সরকার বিভিন্ন যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে আমাদের সরকার কাজ করছে। বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা দেখেছেন গত 2 দিন আগেই আমাদের অ্যাসেম্বলি হয়েছে, সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী
আমাদের মোদিজির যে সংকল্প, সেই সংকল্পকে বাস্তবায়নের জন্য আজকে মহিলা থেকে শুরু করে যুবক থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের জন্য আজকে আত্মনির্ভর ত্রিপুরার দিকে লক্ষ্যমাত্রা রেখে আমাদের সরকার কাজ করছে। বন্ধুগণ, এই সরকারের সহযোগিতা করার জন্য আমি আপামর জনসাধারণের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি। বন্ধুগণ, আমাকে মেয়র সাহেব কিছুক্ষণ আগে বলছিলেন, মেয়র সাহেব বলবো আমি কথা, মেয়র সাহেব আমাকে বলছিলেন, দাদা গতকালকে দেখলাম এক বিধায়ক স্টেজের মধ্যে খুব নাচ দাস করতেছে, কিন্তু আমরা তো পারি না। আপনি পারবেন কোথায়? আপনার নাচার হিম্মত নেই। উনার হিম্মত আছে, কারণ উনার কাজ করতে হয় না। ওই আমাদের বিধায়কদের রাস্তায় মানুষের জন্য কাজ করতে হয়, কাজেই উনার কোনো কাজ করতে হয় না। তাই উনি আনন্দে আছেন, আনন্দে আত্মহারা হয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে দিশা নিয়ে কাজ করছে, আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে মুখ্যমন্ত্রী যে কাজ করছেন, উনাকে কোনো ইস্যু নেই। উনি বিরোধিতা করতে পারছেন না, উনি সময় কাটাবেন কি করে। তাই উনি মঞ্চে এসে আনন্দ উল্লাস করছেন, মানুষের জন্য কাজ করতে হবে না। তাই মেয়র সাহেবের মতো যারা আমাদের বিধায়করা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তারা সকাল থেকে রাত্র পর্যন্ত মানুষের সেবা করে সময় পান না নাচ করার জন্য, নৃত্য করার জন্য। তাদের কাছে অফুরন্ত সময় রয়েছে। ওই কংগ্রেসি তিন নেতা বলেছিল বিজেপিকে নির্বাচনের আগে শূন্যের কোটায় সিঙ্গেল কোটায় নিয়ে আসবেন। সিঙ্গেল তো হতে পারেননি, তারাই নিজেরাই সিঙ্গেল হয়ে গেছে। তাই এখন খালি কীর্তন করেন, হরে কৃষ্ণ হরে রাম, রাত পোয়াইলে বাতের কাম, তারাই নৃত্য করছে। বন্ধুগণ, মেয়র সাহেব আমি বলে ফেললাম সত্যি কথাগুলি। বন্ধুগণ, সেই দিশা নিয়ে আমাদের সরকারের প্রাথমিকতা, সেটা হলো আমাদের ল অ্যান্ড অর্ডার। আজকে রাজ্যে বিভিন্ন আনন্দ পরিবেশ, বিভিন্ন পূজা উৎসব মেলা বিভিন্নভাবে আমরা অনুষ্ঠান সংগঠিত করতে পারছি। তার একটাই কারণ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স, আইন শৃঙ্খলার ক্ষেত্রে জিরো টলারেন্স নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী কাজ করছেন। সেই এনডিপিএস ক্ষেত্রেই হোক, আমাদের বিভিন্নভাবে মহিলা নির্যাতন হোক, বিভিন্ন গুন্ডাগর্দি মাফিয়ারাজ আজকে এই ত্রিপুরা রাজ্যকে জড়াই হোক, সমাজের যে কোনো ব্যক্তি হোক, আজকে জিরো টলারেন্সে আমাদের সরকার কাজ করছে। প্রাথমিকতা দিয়ে এই ল অ্যান্ড অর্ডারের জন্য কাজ করছে। বন্ধুগণ, আমি আর আলোচনা আমি বেশি দীর্ঘায়িত করছি না। আমি শুধু আপনাদের কাছে একটাই শুধু আবেদন রাখবো যে আমাদের সরকার যে সংকল্প নিয়েছে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে জাতি জনজাতি সকল অংশের মানুষের মেলবন্ধনে আমরা সংকল্প করব যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব। আর যারা আমাদের এই রাজ্যকে কলুষিত করার জন্য প্রয়াস করবে, ষড়যন্ত্র করবে, তাদেরকে ছেড়ে কথা বলবো না। তার জন্য ভারতীয় জনতা পার্টি সংগঠন সর্বদা প্রস্তুত রয়েছে। যে কোনো মূল্যে আমরা এই রাজ্যের শান্তি সম্প্রীতিকে যাতে বিনষ্ট না হয়, তার দিকে আমরা কড়া নজর রাখবো, আর তাদেরকে রেহাই করে আমরা কথা বলবো না। বন্ধুগণ, আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে সকলকে আরো আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ।